বাংলা, গল্পের নতুন ঠিকানা। আপনারা শুনছেন স্টোরি বাংলা। আর আজকে স্টোরি বাংলার বিশেষ নিবেদন সজীব মাহমুদ নীলের কলমে মোহিনী ভিলা রহস্য। সজীব মাহমুদ নীল জন্ম বাংলাদেশের অন্তর্গত নওগাঁ জেলার শালবাড়ি গ্রামে। পেশায় ছাত্র হলেও নেশা তার লেখালেখি। আজকের গল্প পাঠে রৌনক, গল্পের সূত্রধার আমি শিউলি। শুরু হচ্ছে সজীব মাহমুদ নীলের কলমে মোহিনী ভিলা রহস্য। লালবাজার থানার বড়বাবুর বসবার ঘরের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে একজন কনস্টেবল। কাজ তেমন নেই বললেই চলে। কেবল যদি কেউ নির্দিষ্ট সময়ের আগে ভেতরে প্রবেশ করতে চায়, তাকে হয় পরে আসতে বলা, আর নয়তো নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত অপেক্ষা করতে বলা। এই নির্দিষ্ট সময় পার হবে তখনই যখন ভেতর থেকে বেরিয়ে আসবেন কলকাতার বিখ্যাত ব্যবসায়ী জগদীশ ধর। ভদ্রলোক প্রায় আধ ঘন্টা আগে প্রবেশ করেছেন ভেতরে। ভেতরে লোক বলতে কেবল দুজন। প্রথমজন জগদীশ ধর, আর দ্বিতীয় স্বয়ং লালবাজার থানার বড়বাবু ইন্সপেক্টর মনোজ বর্মা। কিন্তু হঠাৎ কি এমন ঘটল যে বিখ্যাত ব্যবসায়ী জগদীশ ধর নিজে উপস্থিত হয়েছেন? আর কি বা সেই গোপন আলোচনা যার কারণে ভেতরে সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো পুলিশের কর্মকর্তারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ? বাইরের পরিবেশ যতটা থমথমে, ভেতরের পরিবেশ তার থেকেও কয়েক গুণ বেশি গম্ভীর। ইন্সপেক্টর মনোজ বর্মা এক মনে জগদীশ ধরের সব কথা শুনে যেন নিজের চেয়ারের সাথে সেঁটে গিয়েছেন। কেবল মাঝে মাঝে চোখের পাতা কেঁপে উঠছে। এর বেশি গতিবিধি লক্ষ্য করা গেল না। ওনার ঠিক সামনে বসে থাকা ভদ্রলোকও যেন নিজের কথা বলে হাঁপিয়ে উঠেছেন, আর এখন বিশ্রাম নিচ্ছেন পাথরের মূর্তির ন্যায়। অবশেষে নীরবতা ভাঙল মনোজ বর্মার একটি প্রশ্নে। লোকটিকে দেখলে চিনতে পারবেন? জগদীশ ধর এতটাই ডুবেছিলেন নিজের ভাবনায় যে এই সামান্য নিচু শান্ত স্বরের প্রশ্নটা শুনেই একেবারে চমকে উঠলেন। তারপর নিজেকে খানিকটা সামলে নিয়ে শান্ত কিন্তু চাপা উত্তেজিত কণ্ঠে জবাব দিলেন, না, অন্ধকারে চিনতে পারিনি। তবে লোকটি আমাদের বাড়ির কেউ নয়। উচ্চতা প্রায় 6 ফুটের ওপরে। এত বেশি উচ্চতার কেউ নেই বাড়িতে। অন্ধকারে উচ্চতা আন্দাজ করা খুব শক্ত, হয়তো চোখের ভুল। হ্যাঁ শক্ত, কিন্তু বাড়ির পিছনে একটা থাম্বা আছে 5 ফুট উচ্চতার। লোকটি যখন তার পাশ দিয়ে যাচ্ছিল তখন থাম্বাটা তার আড়ালে ঢাকা পড়েছিল, যা আমি দেখতে পাই ল্যাম্পপোস্টের আলোতে। বুঝলাম, কিন্তু এত গোপনীয় একটা জিনিস আপনার বাড়ি থেকে চুরি হয়ে গেল, অথচ কেউ কিচ্ছু বুঝতে পারলো না। হয়তো বাড়ির কেউ এই কাজের সাথে যুক্ত, কিন্তু যারাই আমার বাড়িতে থাকে তারা সবাই আমার বিশ্বস্ত। আর ভয়টা সেখানেই। সামান্য সন্দেহের জেরে সবাইকে অপরাধী ভাবতে পারি না। এতে এতদিনের তিলে তিলে গড়ে ওঠা সম্পর্কটা নিমেষেই ধুলোর ঘরের মতো ভেঙে যাবে। নিজের বাড়ির লোককে যদি বিশ্বাস করতে না পারি, তাহলে কাকে বিশ্বাস করব বলুন? আর তাই বাধ্য হয়ে এখানে ছুটে আসলাম। কিন্তু তার আগে বলুন, আপনি কি নিশ্চিত যে যাকে আপনি বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছেন সেই চুরিটা করেছে? নিশ্চিত না হলেও বিশ্বাসযোগ্য। যদি তা নাই হবে, তাহলে অত রাত্রে প্রাচীর টপকে পালিয়ে গেল কেন? আর তারপরই আমি আলমারির চাবি খুলে দেখি ওটা নেই। বুঝলাম। এবার আপনি বলুন, পুলিশের কাছ থেকে আপনি কেমন সাহায্য চাচ্ছেন? যদি তদন্তের কথা বলেন, তাহলে সেটা গোপনে করা সম্ভব নয়, কিন্তু বাড়িতে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে।
কেউ যদি কারণ জিজ্ঞাসা করে সেটাও বলতে হতে পারে। এতে কিন্তু লোক জানাজানি কম হবে না। এইবার জগদীশধর খানিকটা দমে গেলেন। ইন্সপেক্টর মনোজ বর্মা ভুল কিছু বলেননি। তদন্ত করতে গেলে বিষয়টা আরো বেশি জানাজানি হবে। তখন ঘটনা বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই যাবে অফিসে, তারপর ছাপা হবে খবরের কাগজে। শহর তো বটেই, জেনে যাবে গোটা দেশ। তখন হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই প্রবল। যদি না চুরি যাওয়া বস্তুটির ওপর নির্ভর না করত জগদীশধরের সারা জীবনের মান, সম্মান, যশ, খ্যাতি আর সেই সাথে পরিশ্রম। যে কঠোর পরিশ্রম করে তিনি আজ এই স্থানে পৌঁছেছেন তা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়বে চোখের পলকে। জনগণের বিশ্বাস নিয়ে খেলার জন্য লোকে ছি ছি করবে। যে সম্মান আর বিশ্বাস তিনি এতকাল ধরে তিলে তিলে জমিয়েছিলেন সেটাই এবার বদলে যাবে ক্ষোভে। যারা তাকে একদিন বসিয়েছিলেন দেবতার আসনে, এখন তারাই তাকে টেনে নামাবেন সেই আসন থেকে। কিন্তু তার আগেই যে কোনো মূল্যে আবারও জিনিসটাকে উদ্ধার করতে হবে। কিন্তু হাতে সময়ও নেই বেশি, আর মাত্র 6 দিন। আর এই 6 দিন পরেই তো সেটা জমা দিতে হবে সরকারের কাছে। ভুলটা যে উনি করেননি তা নয়, করেছেন, আর ভুল করেছেন বেশ কয়েকবার। তার মধ্যে প্রধান ভুলটা হলো ম্যানেজারের পরামর্শে জিনিসটাকে ব্যাংকের লকারে না রেখে নিজের বাড়িতে রাখা। ব্যাংকের লকারে থাকলে তার পুরো জিম্মেদারি হতো স্বয়ং ব্যাংকের গভর্নর। কিন্তু তিনি সেটা চাননি কেবল একটি মাত্র কারণে, আর সেটা হলো তার স্ত্রী বাসুমিতা দেবী। একমাত্র ওনার মুখের দিকে তাকিয়ে জিনিসটা রেখেছিলেন নিজের বাড়িতেই, নিজের ঘরের গোপন আলমারিতে, যার খোঁজ একমাত্র তিনি আর বাসুমিতা দেবী ছাড়া আর কেউই জানতেন না। ওনার আজও মনে পড়ে যখন পিতার সকল নিষেধকে একেবারে ঠেলে দিয়ে এক কাপড়ে বেরিয়ে এসেছিলেন জগদীশধরের হাত ধরে। তখন ওনার এমন প্রতিপত্তি ছিল না, সবে ব্যবসাটা শুরু করেছিলেন। তারপর এক এক করে বেশ কিছু প্রজেক্ট আসতে শুরু করলো। ফলাফল জন্ম নিল আজকের জগদীশধরের। স্ত্রী কখনো মুখ ফুটে কিচ্ছু অভিযোগ করেনি। সে যতই কষ্ট হোক না কেন সর্বক্ষণ আগলে রেখেছিলেন ঘুণে ধরা সংসারটাকে। আর তাই তিনি যখন বললেন, ব্যাংকের লকারে রেখো না, কয়দিন পর তো সবই ওদের হবে, এই কয়েকটা দিন না হয় থাকুক এই ঘরে। স্ত্রীর কথা ফেলতে পারেনি জগদীশধর। সব কিছু তৈরি করে এনে রেখেছিলেন নিজের আলমারির গোপন লকারে। 15 তারিখ সকাল 10টায় অনুষ্ঠান। সব কিছুর প্রস্তুতি চলছে 1 মাস ধরে। হওয়াটাই স্বাভাবিক। এত বড় একটা কাজ, যেখানে দেশের বিখ্যাত ব্যবসায়ী, বিখ্যাত ব্যক্তিবর্গ, যাদের নামে সবাই মালা জপ করে, এমনকি স্বয়ং ভারত সরকার উপস্থিত থাকবেন, সেই অনুষ্ঠান তো গা সারাভাবে সম্পূর্ণ করা যায় না। তাই আয়োজনটা চলছে জোর কদমে। হাতে আর বেশি সময় নেই। 9 তারিখ চলেই এসেছে, আর মাত্র 5টা দিন। সবখানে একই রব। 6 দিনের দিন লাখ লাখ মানুষের সামনে এক দৃষ্টান্ত তৈরি করতে যাচ্ছেন জগদীশধর। সেই জগদীশধর যাকে একটা সময় মানুষ নিজের দরজা থেকে তাড়িয়ে দিয়েছে, কখনো বন্ধ করে দিয়েছে জানলার পাল্লা। এই সেই জগদীশধর যে সারা দিন বউ বাচ্চাকে নিয়ে ঘুরেছে সবার দুয়ারে দুয়ারে। ভাতের জন্য নয় অবশ্য, সবাইকে এটা বোঝানোর জন্য যে তিনি নিজের জন্য নয়, কাজ করতে চান সবার জন্য। প্রথম প্রথম কেউ আগ্রহ প্রকাশ না করলেও পরবর্তীতে হাতে গোনা কয়েকজন লোক এগিয়ে এসেছিল, আর সেই কয়েকজনের সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে কয়েক লাখে। এই সব কথা ভাবতে ভাবতে আবারও অন্যমনস্ক হয়ে পড়েছিলেন জগদীশধর। ইন্সপেক্টর মনোজ বর্মার ডাকে আবার সম্বিত ফিরল।
বললেন, কিছুই বুঝতে পারছি না, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। আচ্ছা, সবটা তৈরি করতে আবার কত সময় লাগতে পারে? আবারও নতুনভাবে তৈরি করাটা বড় কথা নয়, সে চাইলেই কয়েকদিনের মধ্যেই করা যায়, কিন্তু এতে জনগণের বিশ্বাস নষ্ট হবে। ওরা আর কখনো জগদীশকে বিশ্বাস করবে না, আর সেই সাথে ওদের কাছে আমার জন্য যেটুকু সম্মান ছিল, ভরসা ছিল, আশা ছিল, সবটুকু নষ্ট হয়ে যাবে। আর এই সবই যদি না থাকে তাহলে আমি আর বাঁচলাম কই বলতে পারেন? জানি, কিন্তু আমি যে কথা বললাম তাতে নিশ্চয়ই কোনো অসুবিধা থাকার কথা নয়। কিন্তু সেটাও তো ধোঁকা। হ্যাঁ, ধোঁকা। আবার বলতে পারেন অভিনয়। এটা কি মন্দের ভালো নয়? কেমন ধোঁকা, কিসের অভিনয়? সেটা অবশ্য বোঝা গেল না, কিন্তু কথাটা শুনে জগদীশধরের দুই চোখের পাতা বুজে আসলো। বেশ কিছুক্ষণ আবারও নীরবতা। ইন্সপেক্টর মনোজ বর্মা বোধ হয় ইচ্ছে করেই সেই নীরবতা ভঙ্গ করলেন না। কয়েক মিনিট কাটল, তারপর অবশেষে চোখ খুললেন জগদীশধর। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বেশ, তাই হোক, আপনার কথাই হয়তো ঠিক। এ মন্দের ভালো। ঘরের দরজাটা বন্ধ। বেশ কিছুক্ষণ ডাকাডাকি এবং পরে ধাক্কাধাক্কি করার পরও যখন ভেতর থেকে দরজাটা খুলল না, তখন স্বাভাবিকভাবেই বাড়ির লোকজনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। পড়ারই কথা, যে মেয়েটা ভোর রাতে উঠেই বাড়ির সকল মেয়েলি কাজ সামলায় বলতে গেলে একা হাতেই, সেই যখন বেলা 10টা বাজার পরও দরজা খোলে না, তখন দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। প্রথমে নিজেরাই চেষ্টা করতে লাগলো, তাতে যখন ফলাফল আসলো না, তখন অবশেষে ডাক পড়ল বাড়ির কর্তা জগদীশধরের। বাসুমিতা দেবীও এসে উপস্থিত হলেন। সবার মুখে সবটা শুনে বেশ বিচলিত হয়ে বাসুমিতা দেবী বললেন, ওরে, তোরা এখনো দাঁড়িয়ে আছিস? ভেঙে ফেল দরজা। দরজা ভাঙা হলো, আর ভাঙতেই বদ্ধ ঘরের বাতাসে ভেসে থাকা যে বস্তুটির কটু গন্ধ সবার নাকে এসে ধাক্কা লাগলো, সেটা বিষ। বিছানায় শুয়ে আছে বছর 17-18 বয়সী একজন তরুণী। কষ বেয়ে গড়িয়ে পড়ছে ফেনা তোলা লালা। সবার স্তম্ভিত দৃষ্টি যখন সেই তরুণীর ওপর, এমন সময় ধপ শব্দে সবারই দৃষ্টি ঘুরে গেল দরজার দিকে। জ্ঞান হারিয়েছেন বাসুমিতা দেবী। নিমেষের মধ্যেই ঘরের স্তব্ধ পরিবেশ হয়ে উঠল চঞ্চল। কেবল চঞ্চলতা দেখা গেল না জগদীশধরের মধ্যে। ভদ্রলোক যেন এই আকস্মিক ঘটনায় একেবারে পাথরের মূর্তিতে বদলে গিয়েছেন। কিন্তু বাড়িতে এত বড় ঘটনা ঘটার পর সকলেরই নীরবতা শোভা পায় না, আর সেই ভূমিকা পালন করলেন জগদীশধরের বড় ছেলে অমিত্য ধর। পিতার কাছে এসে বললেন, এখন কি করবেন বাবা? ছেলের কথা শুনে খানিকটা চমকেই উঠলেন জগদীশধর। তাকালেন ফ্যাল ফ্যাল করে। ততক্ষণে একজন গিয়ে তরুণীটির মুখটা ঢাকা দিয়েছে একটা কাপড় দিয়ে। পুলিশে খবর দাও মিত্র। কিন্তু বাবা, এমন অবস্থায় বর্মাবাবুকে ফোন করো, তিনি এসে না হয় ভালো মন্দ বুঝবেন। পিতার এমন পরামর্শে খুব একটা খুশি যে অমিত্য ধর হলেন না, সেটা ওনার চেহারা দেখেই বোঝা গেল। কিন্তু পিতার আদেশে অবাধ্য হবেন এমন সাহস তার কোনো কালেই ছিল না। এক প্রকার বাধ্য হয়েই অনিচ্ছা সত্ত্বেও থানায় ফোন করা হলো। ইন্সপেক্টর মনোজ বর্মা তখন থানাতেই ছিলেন।
টেলিফোন বেজে উঠতেই তিনি রিসিভ করে বললেন, হ্যালো, ইন্সপেক্টর মনোজ বর্মা বলছি। কাকু, একবার আমাদের বাড়িতে আসতে হবে। ইন্সপেক্টর বর্মাকে ছোটবেলা থেকেই কাকু বলে সম্বোধন করেন অমিত্র ধর। দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের ফলেই এই সম্বোধনটা চলে আসছে দীর্ঘদিন ধরে। ইন্সপেক্টর বর্মা বোধহয় এই ফোনেরই অপেক্ষায় ছিলেন। তিনি আর বাক্য ব্যয় না করে টেলিফোনের রিসিভারটা নামিয়ে সোজা বেরিয়ে গেলেন থানা থেকে। বাসুমিতা দেবীর জ্ঞান ফিরেছে মিনিট 5 হলো। কণ্ঠ যেন কেউ রুদ্ধ করে দিয়েছে ওনার। কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছেন ওনার পাশে বসে থাকা লোকজনকে। লোক বলতে বড় ছেলে অমিত্র ধরের স্ত্রী সুবিলা দেবী, আর তারই পাশে দাঁড়িয়ে আছে আর একজন মহিলা, ছোট ছেলে বিনয় ধরের স্ত্রী পূর্ণিমা দেবী। দুজনই শাশুড়ির পাশে দাঁড়িয়েছিলেন এতক্ষণ, কিন্তু এইবার তারা মাথার পাশে এসে বসল। বাড়ির 2 লক্ষ্মী প্রতিমার কাছে আসার ফলেই যেন শরীরে খানিকটা বল আসলো বাসুমিতা দেবীর। ধরা ধরা কণ্ঠে বললেন, তিন্নি 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 চলে গেল? কেন করলো? ওকে ওকে তো আমি। পূর্ণিমা দেবী শাশুড়ির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, পিসু বলল ওর থেকে নাকি বিষ চেয়ে নিয়ে গেছিল। ঘরে বড্ড ইঁদুরের উৎপাত বেড়েছে এই বলে আপনার জন্য একখানা চিঠি লিখে গিয়েছে মা, আপনি দেখবেন। চিঠি একটা পাওয়া গিয়েছিল বটে। সেটা ছিল তরুণী অর্থাৎ তিন্নির হাতের মুঠোয়। বিনয় ধরই প্রথম দেখেছিল সেটা। তিন্নি ওর আঁকা বাঁকা অসম অক্ষরে লিখেছে, ক্ষমা করো কাকিমা, এছাড়া যে আর কোনো উপায় ছিল না, নয়তো বড্ড বদনাম হতো। তা কি আমি নিজের চোখে দেখতে পারতাম বলো? কাগজটা হাতে নিয়ে ছোট বড় অক্ষরের লেখাগুলো পড়ে হাতটা খানিক কেঁপে উঠল বাসুমিতা দেবীর। দুঃখ ভারাক্রান্ত মনে বসে রইলেন বেশ কিছুক্ষণ। অশ্রু মিশ্রিত চোখের সামনে ছায়াবাজির মতো ফুটে উঠল তিন্নির সাথে কাটানো শেষ সময়টুকু। প্রতিদিনের মতো গত রাতেও বাসুমিতা দেবীর ঘরে গিয়েছিল তিন্নি। বাতের ব্যথাটা ইদানিং বেড়েছে, তাই তিন্নি ঘুমানোর আগে পায়ে তেল মালিশ করে দিয়ে যায়। গতকালও দিয়েছিল, বলেছিল, আমি না থাকলে তোমার কষ্ট হবে। কেন? তুই আবার কোথায় যাবি? প্রশ্নটা শুনে ম্লান হেসেছিল তিন্নি। বলেছিল, বারে, মেয়ে বড় হলে তাকে বুঝি সারা জীবন নিজের বাড়িতে থাকতে আছে? খুব পাকামি বেড়েছে তাই না? কত বয়স তো শুনি? আদুরে শাসনে খিলখিল করে হেসেছিল তিন্নি। বাসুমিতা দেবী তিন্নির মাথায় হাত বুলিয়ে আবার বলেছিল, তুই আমার ঘরের লক্ষ্মী। ঘরের লক্ষ্মীকে কি ঘর ছাড়া করতে আছে? তোর জন্য রাজপুত্র নিয়ে আসবো। বাসুমিতা দেবী ভুল কিছু বলেননি। এমন ভাগ্য রাজপুত্রেরই হয় বটে। নিমেষেই আবারও 2 চোখ জলে ভরে উঠল বাসুমিতা দেবীর। ঘরের ভেতরের এই নিস্তব্ধ নীরবতা ভাঙল যখন ঘরের ভেতরে প্রবেশ করলেন ইন্সপেক্টর মনোজ বর্মা। এসেই দাঁড়ালেন বিছানার পাশে। বাসুমিতা দেবী জানেন মনোজ বর্মা আজ কুশল বিনিময় করতে আসেননি, তাই তিনি যতটা পারলেন বললেন। সবটা শুনে মনোজ বর্মা বললেন, তুমি কি চাও বৌদি? সত্যটা বেরিয়ে আসুক। তাতে তো লোক জানাজানি আরো বেশি হবে। আজ তুমি এসেছো, কাল আরেকজন আসবে, সাথে মিডিয়া। কেউ আসবে না বৌদি, তুমি যদি অনুমতি দাও তাহলে। কথাটা
পুরোপুরি শেষ হলো না মনোজ বর্মার। তার আগেই দুই চোখ অবাক আর বিস্ময়ে জলজল করে উঠল বাসুমিতা দেবীর। মনোজ বর্মার ইঙ্গিত বোঝবার মতো ক্ষমতা ওনার আছে। ধরা ধরা কণ্ঠে বললেন, সে কি আসবে? কেন আসবে না বৌদি? ঘরের ছেলে ঘরে আসবে, এতে এত বাধা কিসে? তুমি শুধু একবার বলো, আমি নিজে ওকে নিয়ে আসবো। বাসুমিতা দেবী তাকিয়ে রইলেন মনোজ বর্মার মুখের দিকে, কিছুই বললেন না। বেশ কিছুক্ষণ পরও যখন কোনো উত্তর পেলেন না, তখন উঠলেন তিনি। তারপর বেরিয়ে গেলেন ঘর থেকে। বাসুমিতা দেবী বসেই রইলেন একভাবে। পরের দিন বিকেলবেলা একটা কালো গাড়ি এসে দাঁড়ালো মোহিনী ভিলার সামনে। হর্নের আওয়াজে গেটের দারোয়ান দরজা খুলে গাড়ির চালকের পরিচয় জানার জন্য কাঁচ নামাতে বললেন। কাঁচ নামতেই আনন্দে আত্মহারা হয়ে উঠল বৃদ্ধ দারোয়ানের চোখ মুখ। তড়ি ঘড়ি করে সেলাম ঠুকে খুলে দিলেন বড় গেটটা। গাড়িটা নির্বিঘ্নে ঢুকে পড়ল মোহিনী ভিলার ভিতরে। গাড়িটা সোজা বাড়ির গ্যারেজের সামনে গিয়ে দাঁড়ালো। প্রথমে নেমে আসলো গাড়ির চালকের স্থানে বসে থাকা লোকটি। বয়স আন্দাজ 32-33। তারপর নেমে আসলো একজন বছর 25-26-এর রমণী। রমণীটির চোখে মুখে খেলা করছে ভয়, শঙ্কা আর অপরাধ বোধের মিশ্রণ। যুবকটি একবার তাকালো সামনের দিকে। পুরো বাড়িটা কেমন শান্ত হয়ে আছে, কারো যেন কোনো তাড়াহুড়ো নেই। এই দিক ওই দিক তাকিয়ে রমণীর হাত ধরে সোজা ভেতরে চলে গেল। তারপর সিঁড়ি দিয়ে উঠে গেল দোতলায়। বাসুমিতা দেবী শুয়েছিলেন। এইবার ঘরের দরজাটা খানিক ফাঁক হতেই তিনি ঘাড় ফিরিয়ে তাকালেন সেই দিকে। তারপর এক ঝলকের জন্য যে মুখটা দেখতে পেলেন, সেই মুখ দেখে বুকের ভেতরে হু হু করে উঠল। অনেক দিনের চাপা দুঃখ, কষ্ট, রাগ, অভিমান যেন মাথা চাড়া দিয়ে উঠল এক লহমায়। যুবক কিন্তু ভেতরে আসার জন্য কোনো অনুমতিই নিল না। ভেতরে ঢুকে দাঁড়ালো মাথার পাশে। রমণীর মাথা তখনও নিচু। বাসুমিতা দেবীর ভেতরটা গুমড়ে উঠছে ক্ষণে ক্ষণে। অভিমানের পাল্লা ভারী হতে শুরু করেছে। ভেতরে এসো। অনুমতি পেয়ে ধীর পায় প্রায় নিঃশব্দে যে ছায়ামূর্তিটি ঘরের ভেতরে প্রবেশ করল, তাকে আমরা দেখেছি বিকেল বেলায়। তখন জগদীশধর বাড়িতে ছিলেন না। যখন আসলেন তখন জগদীশধরের ছোট ছেলে বিনয় বলে গিয়েছে কথাটা। সবটাই শুনেছো আশা করি। এবার দেখো যদি কোনো উপায় করতে পারো। কিন্তু আরো কয়েকটা কথা জানতে চাই বাবা। এই শেষের শব্দটা শুনে ভেতরটা একবার থর থর করে কেঁপে উঠল জগদীশধরের। এই শব্দটা শেষবার আদিত্যের মুখে শুনেছিল বছর 4 আগে। কিন্তু তখনকার আর এখনকার পরিবেশ এবং পরিস্থিতি সম্পূর্ণই আলাদা। জগদীশধরের মেজ ছেলে আদিত্যধর তখন সবেমাত্র সরকারি গোয়েন্দা বিভাগে নিযুক্ত হয়েছে। আর তখনই ঘটল ঘটনাটা। আদিত্য এক প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই বাড়িতে নিয়ে আসলেন একটি মেয়েকে, নাম অদিতি। সম্পর্কটা কলেজ জীবন থেকেই। বাসুমিতা দেবী অদিতির রূপ, গুণ আর আচরণে মগ্নই ছিলেন, কিন্তু জগদীশধরের সেটা পছন্দ হলো না। অপছন্দ হওয়ার কারণও ছিল বিস্তর।
যা এখানে বলে নথি না বাড়ানোই ভালো। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ জগদীশ ধর, তাই ছেলের মতামতকে একেবারে অগ্রাহ্যও করলেন না। বললেন, আদিত্য, তুমি বড় হয়েছ, ভালো মন্দ ভুল সঠিকের জ্ঞানও তোমার আছে, কিন্তু তুমি যদি এই মেয়েকেই নিজের জীবন সঙ্গী হিসাবে পেতে চাও তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার জন্য তোমাকে ভুলে যেতে হবে তুমি জগদীশ ধরের ছেলে। অদিতি তখনও আদিত্যর হাতটাই চেপে ধরেছিল। কথাটা শুনে মাথাটা খানিক বেঁকে গিয়েছিল পাশের মানুষটার দিকে। আর চোখে দেখেছিল একজন ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিজের বাবার সামনে। নিজের অজান্তেই বোধহয় হাতটা আলগা হয়ে এসেছিল অদিতির। ঠিক আছে বাবা। এবার জগদীশ ধরের পরিবারের সব কিছু থেকে একটি নাম মুছে গিয়েছিল চিরদিনের জন্য। এছাড়া কোনো পথ ছিল না আদিত্যর। অদিতির তখন ফেরবার আর পথ নেই। যে মেয়েটি নিজের শেষ সম্বলটুকু আঁকড়ে ধরেছিল, শেষ সময় তাকে ভাসিয়ে দিতে পারেনি আদিত্য। এই জন্য ছেলের প্রতি গর্ববোধ হয়েছিল জগদীশ ধরের, কিন্তু সেটা মুখে প্রকাশ করেননি কখনোই। এরপর কেটে গিয়েছে 4 বছর, কিন্তু আজকে আবারও ছেলের মুখে বাবা ডাক শুনে অতীতের সব তিক্ততা, রাগ, অভিমান কেমন উবে গেল। কিন্তু সেটা প্রকাশ পেল অল্পই। বললেন, যা বলার সব তো মনোজকে বলেছি, বাকি রাখিনি কিছুই। শুনেছি। আমি শুধু জানতে চাই, এতে কার লাভ হবে সবচাইতে বেশি? তুমি হয়তো ভুলে যাচ্ছ আদিত্য, আমার শত্রুর অভাব নেই। বন্ধু যেমন আছে তেমন শত্রু আছে। তাছাড়া জগদীশ ধরকে টেনে নামানোর চেষ্টা করে এমন মানুষের লিস্টটা বড় লম্বা। আর তাদের একজন আছে এই বাড়িতেই। হ্যাঁ আছে, কিন্তু সেটা কে তা তুমি খুঁজে বের করো, আমি কিছুই বলবো না। আপনি তাকে চেনেন? শুনেছি বৌমাকেও সাথে এনেছো। হ্যাঁ, কয়েকটা দিন থাকতে হতে পারে, তাই একা রেখে আসতে সাহস পেলাম না। আপনি চাইলে কালকে। জগদীশ ধরের ছেলের বউ আর একজনের বাড়িতে থাকবে, এটা শুনলে লোক হাসবে। পিতা পুত্রের কথা বেশি এগিয়ে গেল না। আদিত্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিন্তু বাবা যখন আর কিছুই না বলে আবারও ডুবে গেল বইয়ের পাতায়, তখন সে বেরিয়ে আসলো। সোজা নিজের ঘরে এসে ল্যাপটপটা খুলে বসলো। হাতে সময় নেই, কিন্তু কাজ অনেক। কাল সকাল থেকেই কাজ শুরু করতে হবে। অদিতি বোধহয় ঘুমিয়ে পড়েছিল। এবার পাশে কেউ বসে আছে বুঝেই এই পাশ ফিরে শুল। ছলো ছলো চোখে তাকিয়ে থাকলো আদিত্যর দিকে। ঘুমাওনি? মাথাটা খানিক এপাশ ওপাশ করলো অদিতি। ভয় করছে? এইবার উত্তর আসলো, চোখ দুটো খানিক বুজে, মাথাটা উপর নিচ করে। আর তাতেই আদিত্যর ঠোঁটের কোণে ফুটে উঠল একটা হাসির রেখা। অদিতি জানে এই হাসি তাকে ভরসা দেওয়ার জন্যই। এই হাসি বলছে, আমি তো আছি। আদিত্য সত্যিই আছে, সেদিনও ছিল আর আজও আছে। পরের দিন সকালে প্রথমেই কথা হলো বিজুর সাথে। বিজু এই বাড়িতে আছে প্রায় 10 বছর। বাড়ির এহেন কাজ নেই যেখানে বিজু নেই। বাসুমিতা দেবী মাঝে মাঝে মজা করে বলে, রামের ছিল হনুমান আর জগদীশ ধরের বিজু। কথাটা খুব একটা ভুল নয়। তুমি এলে দাদা, কিন্তু দেখো সব কিছু কেমন হয়ে গেল। তিন্নিটা মরে গেল। তুই ঘুমাস কখন? যখন ঘুম পায় তখন। তিন্নির মৃত্যুর আগের রাতে বাড়িতে একটা লোক ঢুকেছিল
জানিস না? বিজু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মুখ দেখে মনে হলো সে কিছু একটা জানে, অথচ বলতে পারছে না। কিরে বল। এইবার বিজু প্রায় ষড়যন্ত্রকারীর মতো বলল, কাউকে বলো না দাদা, একটা লোক আসতো মাঝে মধ্যে যখন কর্তাবাবু বাড়িতে থাকতো না। লোকটাকে চিনিস? না, তা তো জানি না, তবে কার কাছে আসতো সেইটি জানি। কার কাছে? ছোটবাবুর কাছে। যদিও সে জানে না কথাটা আমি জানি, লুকিয়ে দেখেছি। প্রশ্নটা বিনয়ধরকে করলে সে বলল, কেন? বাড়ি থেকে আসবে না আসবে সেটা জেনে তোমার কাজ কি? আর তাছাড়া এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যদি মনে করো তিন্নির মৃত্যুতে আমার কোনো সম্পর্ক আছে তাহলে ভুল করছো। গোয়েন্দা হতে পারো, কিন্তু আমার সাথে তোমার এইসব জোর খাটবে না দাদা। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ, মা বলেছে বলেই বাবা তোমাকে এখানে আসার অনুমতি দিয়েছেন। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি জগদীশ ধরের ছেলে। বখাটেদের মতন ক্লাবে জুয়া, মদ আর নারীর পিছনে টাকা ওড়ানো তোমার শোভা পায় না। তো নিজের পয়সা নিজে ওড়াচ্ছি, আর ওড়াচ্ছি বেশ করছি। বাবা টাকা দিতে না চাইলে বলে দিক। আর তাছাড়া আমার মনে হয় না কোনো বাইরের লোকের সাথে ব্যক্তিগত কথা বলা আমার ঠিক হচ্ছে। বেশ, তাহলে গোয়েন্দাদের মতোই প্রশ্ন করি। বিনয়বাবু, তিন্নির সাথে আপনার সম্পর্ক ঠিক কেমন ছিল? কেমন আবার? আর সবার সাথে যেমন, আমার সাথেও তেমন। নাকি তার থেকেও বেশি? কারণ আমি জানতে পেরেছি আপনি মদ খেয়ে মাতাল হয়ে একবার তিন্নির ঘরে ঢুকে পড়েছিলেন। তো বলেছিলাম তো, বুঝতে পারিনি। তখন আমি নেশায় ছিলাম। এর সাথে এটার কি সম্পর্ক? সম্পর্ক আছে। সেই ঘটনার পর আপনার পিতা আপনাকে রিহ্যাবে পাঠিয়েছিল অতি গোপনে, কাউকে কিচ্ছু না জানিয়ে। রাগ হয়েছিল নিশ্চয়ই। একজন বাইরের মেয়ের জন্য এমন অপমান সহ্য না হওয়ারই কথা। এতে কি প্রমাণ হয়? হতে পারে আপনি প্রতিশোধ নিতে চাচ্ছিলেন। তো চিঠিটা তো আর আমি লিখিনি। আর তাছাড়া বিষটা যদি আমিই দিতাম তাহলে তো আর ঘরের দরজাগুলো ভেতর থেকে লাগানো থাকতো না। দেখুন, আমাকে এইসব আইনের যুক্তি দেখাবেন না। প্রয়োজন নেই। শুধু এইটুকু বলতে চাই, আপনি কিন্তু সন্দেহের তালিকায় আছেন। মানে? আমি? না না, আমি কিছু করিনি। আর তিন্নির উপর রাগ ছিল এটা সত্যি। সেদিন নেশাটা একটু বেশিই হয়েছিল, তাই আমি ইচ্ছে করে এই কাজটা করিনি। ভুল করে ঢুকে পড়েছিলাম ঘরে, কিন্তু তার আগেই দাদা। লোকটা কে বিনয়বাবু, যে দরজা দিয়ে না এসে প্রাচীর টপকে আসে সবার দৃষ্টি এড়িয়ে? সেই দিনের পর বাবা সবটা জেনে গিয়েছিল, আর তাই ক্লাবে যেতে পারতাম না। জীবনটা নরক হয়ে উঠেছিল। আর তাই কাউকে দিয়ে বাড়িতেই ড্রাগসের ব্যবস্থা করেছিলেন, তাই তো? হ্যাঁ, পূর্ণিমা জানে না। ওকে বলো না কিছু। ঠিক আছে, এখন তাহলে যাই। বলেই আদিত্য বিনয়ের ঘর থেকে বেরিয়ে সোজা বাসুমিতা দেবীর ঘরে গেল। বাসুমিতা দেবীর অভিমান ফুরিয়েছে। ছেলেকে পাশে বসিয়ে বললেন, হ্যাঁ রে বাবু, তিন্নি কি সত্যি? চিন্তা করো না মা, সব ঠিক করে তবেই আমি যাব। যখন যাব তখন দেখবে বাড়িটা আবার আলোকিত হয়ে উঠবে। আচ্ছা, আমাকে একটা কথা বলবে? বল, কি কথা? শুক্রবার রাতে তোমার কাছে কে কে এসেছিল? প্রতিদিন যারা আসে তারাই। দুই বৌমা এসেছিল খাওয়ার পর। বড় বৌমা গল্প করলো কিছুক্ষণ। তিন্নি আসলো রাতে। বাতের ব্যথাটা বেড়েছে। বড় বৌমা চলে গেল। তিন্নি ছিল, সে কখন গিয়েছে জানি না। আরে বাবু, এই সব কথা জিজ্ঞেস করছিস যে? কিছু না, এমনিতেই। আচ্ছা, তোমার রাতে ঘুম হয়? আগে হতো না, কয়েকদিন ধরে সেই সমস্যাটা আর নেই রে। এই দিব্যি ঘুম হচ্ছে। ডাক্তার ওষুধ দিচ্ছে? ঘরে 3টে লোক কি আমার, ডাক্তার লাগবে কেন? বাসুমিতা দেবীর সহজ সরল উত্তর।
আদিত্যর বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। বলল, মা, তোমার আরেক বৌমাকে পাঠিয়ে দেব? আসবে? তুমি ডাকলে সে নিশ্চয়ই আসবে। না ডাকলে বুঝি আসতে নেই? ভয় পাচ্ছে। যদি তুমি কিছু বলো। সব অভিমান, সব ভয় শুধু তোদেরই থাকতে আছে না? আমি তো মা, আমার থাকতে নেই? অদিতি আসলো একটু পরেই, বসল না, দাঁড়িয়ে থাকলো বিছানার পাশে। বাসুমিতা দেবী হাত বাড়িয়ে কাছে বসালেন। তারপর মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, লক্ষ্মী প্রতিমার মতো মা আমার, তোকে তো কাছেই পাই না। এই নে চাবি, যা তো মা, ওই আলমারিটা খুলে ছোট লাল বাক্সটা নিয়ে আয় তো। বলেই বালিশের নিচ থেকে চাবির গোছাটা তুলে দিলেন অদিতির হাতে। অদিতি বাধ্য মেয়ের মতো আলমারি খুলে ছোট কাঠের বাক্সটা এনে দিলেন বাসুমিতা দেবীর হাতে। বাসুমিতা দেবী বাক্সটা খুলে একটা গলার হার বের করে অদিতিকে পড়াতে পড়াতে বললেন, এমন করে গলা খালি রাখতে আছে, বড্ড ন্যাড়া ন্যাড়া লাগে, এখন ঠিক আছে। কেঁপে উঠল অদিতির ঠোঁট জোড়া, ছলছল করে উঠল চোখ জোড়া। এতদিনের জমিয়ে রাখা সবটুকু আবেগ যেন জমা হলো কণ্ঠনালীতে, কিন্তু তার শব্দ আকারে বেরিয়ে আসতে পারল না। প্রতিমারা কথা বলে না। অমিত ধর ঘরেই ছিল, সাথে ছিল স্ত্রী সুবিলা দেবী। স্বামী স্ত্রীর মধ্যে কিছু একটা আলোচনা চলছিল, কিন্তু হঠাৎ দরজায় কেউ এসে দাঁড়াতে সেই আলোচনায় ছেদ পড়ল। সুবিলা দেবী বেরিয়ে গেলেন। এমন অসময় অমিত্যধর যে আদিত্যকে আশা করেননি এবং এতে যে তিনি যথেষ্ট বিরক্ত হয়েছেন সেটা প্রকাশ পেল ওনার কণ্ঠে। বলো, বাড়িতে একটা অঘটন ঘটেছে, পুলিশ আসবে, গোয়েন্দা আসবে, এই আর নতুন কি? এখন সবটাই ভদ্রলোকের মতো সহ্য করা ছাড়া তো উপায় নেই। আমি কিন্তু এখানে গোয়েন্দা হয়ে আসিনি দাদা, এসেছি ছোট ভাই হয়ে। থাক সেসব কথা। বাবা যাকে পরিত্যক্ত করেছে তাকে ভাই বলতে আমার বাধে। ঠিক আছে, সে মানতে না চাইলে গোয়েন্দাদের মতোই প্রশ্ন করি। শনিবার রাতে তুমি ঠিক কোথায় ছিলে? কেন, সেটা জেনে কি কাজ? প্রয়োজন আছে, বলো। ছিলাম একটা হোটেলে, বিদেশি একটা পার্টির সাথে মিটিং ছিল, নতুন ব্যবসা শুরু করছি সেই বিষয়ই। মিথ্যে বললে, কারণ তুমি শনিবার সারাটা দিন ছিলে উপেন মাহাতু নামের একজনের সঙ্গে, যে কিনা কয়েকদিন আগেও তোমাকে সহ্য করতে পারত না। তাছাড়া টাকা ধারে নিয়ে যে ফেরত দেয় না, তাকে সহ্য না করারই কথা। আর যদি হয় টাকার অঙ্কটা বিশাল, তো তো তাতে তাতে অসুবিধে কোথায়? হঠাৎই শত্রুতা এমন বন্ধুত্বে পরিণত হলো কিভাবে, সেটা জানতে ইচ্ছে করছে। সেটা বলতে আমি বাধ্য নই। বাবার যতজন শত্রু আছে তাদের মধ্যে একজন এই উপেন মাহাতো, আর তাই। তুমি হয়তো ভুলে যাচ্ছ এই সবের জন্যে তোমাকে ডাকা হয়নি। যে কাজের জন্য ডাকা হয়েছে করো, আমার হাতে সময় নেই, এখন তুমি আসতে পারো। আদিত্য কিন্তু এই কথার পর আর কিছুই বলল না, বেরিয়ে গেল ঘর থেকে। তারপর সারাদিনে বাড়ির সকলের সঙ্গে কথা বলে রাতের দিকে সবগুলোর হিসেব মেলাতে বসল। কখনো ল্যাপটপের স্ক্রিনে ডুবে থাকা, কখনো টেবিলের ওপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পেপারগুলোয় কিছু একটা খুঁজে চলা। এইভাবে কতক্ষণ কাটলো ঠিক নেই। আদিত্য যখন টেবিল ছেড়ে উঠল তখন ঘড়িতে রাত ৩টে। অদিতি এখনো আসেনি, হয়তো বাসুমিতা দেবী তাকে ছাড়তে চাননি। সে একবার দেখার জন্য উঠে গেল বাসুমিতা দেবীর দরজার সামনে। ভেতর থেকে কথাবার্তার শব্দ আসছে এখনো, যদিও কথা বলছেন কেবল বাসুমিতা দেবী নিজেই, কিন্তু তার সামনে যে একজন শ্রোতা আছে সেটা কথাবার্তা থেকে বুঝতে পারল। মা, তুমি ঘুমাওনি?
বাবু আয়। না রে, ঘুম আসছে না, তাই তো ওকে বেঁধে রেখেছি। একা একা আর কতক্ষণ চুপ থাকা যায়। কিন্তু তুমি তো বললে ঘুম হচ্ছে। আহ, 2 দিন ধরে আবার ঘুম উড়েছে। বস। আদিত্য বসল। অদিতি একেবারে আদর্শ শ্রোতার মতো গা ঘেঁষে বসে আছে। তারপর কিছুক্ষণ মা ছেলে গল্প করে অদিতিকে রেখে সে আবার ফিরে আসলো নিজের ঘরে। পরের দিন সকালে ডাক্তার শুক্লা আসলেন। আদিত্যই ডেকে পাঠিয়েছিল, পারিবারিক ডাক্তার। বাসুমিতা দেবীকে দেখে ঔষধ দিলেন, সাথে সিরিঞ্জ করে রক্ত নিলেন, তারপর চলে গেলেন। আদিত্যের ফোনে কলটা আসলো বিকাল নাগাদ। আদিত্য, তোমার অনুমানে ঠিক ছিল। রক্তে ঘুমের মেডিসিনের কিছু নমুনা পাওয়া গিয়েছে, কিন্তু সেটার পরিমাণ খুবই অল্প। কিন্তু মা তো ঘুমের ওষুধ খেতো না বললেন। হ্যাঁ, আমি তো কখনো দিইনি। ওনার শরীর এমনিতেই দুর্বল, ঘুমের ওষুধের ধকল সহ্য হবে না, তাই অন্য ব্যবস্থা করেছিলাম। কিন্তু তিনি যে ঘুমের ওষুধ খেতেন সেটা তো জানতাম না। ঠিক আছে, আমি আপনাকে আবার পরে ফোন করব। কলটা কেটে দিয়ে ইজি চেয়ারে বেশ কিছুক্ষণ বসে থাকলো আদিত্য। সূত্রগুলো ধীরে ধীরে একটার সাথে একটা যুক্ত হচ্ছে। বাসুমিতা দেবী নিজে থেকে ঘুমের ঔষধ খেতেন না, কিন্তু যদি কেউ তার অজান্তেই খাইয়ে দিয়ে থাকে, এটা অস্বাভাবিক নয়। তিনি ঘুমানোর আগে 1 গ্লাস দুধ খেতেন। দুধটা এনে দিত তিন্নি, কখনো কখনো 2 ছেলের বউয়ের একজন। মোট কথা, বাসুমিতা দেবীর কদর ছিল সবার উপরে, এতটুকু অযত্ন হতো না। ফাইলটা ছিল আলমারিতে, যার চাবি সব সময় থাকতো বাসুমিতা দেবীর আঁচলে, আর নয়তো বালিশের নিচে। এটা বাড়ির সবাই জানে, কাজের লোক বাদে। তাহলে কাজটা করার সুযোগ ছিল সবারই। ভাবনাটা হয়তো আরো দীর্ঘমেয়াদী হতো, কিন্তু আবারও মোবাইলটা বেজে ওঠার কারণে ছেদ পড়ল। হ্যাঁ বলো। স্যার, আপনার কথা মতো আমরা অমিত্যবাবুর অ্যাকাউন্ট চেক করেছি, কিন্তু সেখানে তেমন কিছুই পেলাম না। আর বিনয়ের? না স্যার, টাকা খুব বেশি নেই। ঠিক আছে, বাকি কাজগুলো সেরে ফেলো, যত দ্রুত সম্ভব সবটা সেরে ফেলো। ঠিক আছে স্যার। লাইনটা কেটে গেল পাশ থেকে। আদিত্য উঠে পড়ল, একটু বাবার সাথে কথা বলা দরকার। জগদীশ ধর নিজের ঘরেই ছিলেন। ছেলেকে ঘরে ঢুকতে দেখে গম্ভীর স্বরে বললেন, কিছু পেলে নাকি আমি অন্য উপায় দেখব? কথাটা যে জগদীশ ধরের মনের কথা নয় সেটা বুঝতে পারল আদিত্য। মায়ের অভিমান থাকে না খুব একটা, কিন্তু বাবার অভিমান বড্ড কঠিন। বলল, মায়ের খাওয়ার জন্য রাতের দুধের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো ছিল। কে করলো কাজটা? জানি না, কিন্তু দাদা উপেন মাহাতুর সঙ্গে দেখা করেছিল। জানি। কেন দেখা করেছিল সেটা বলেছে? টাকা ধার নিয়েছিল ব্যবসা শুরু করবে বলে, যদিও আমি জানতাম না সে বিষয়ে কথা বলতে। অনেকগুলো টাকা বাবা, 3.5 কোটি। ব্যবসা করতে টাকা লাগে, এটা গোয়েন্দাগিরির মতো বিনে পয়সায় হয় না। তা ঠিক, বিনয়ের ধার দেনাও অনেক। হেয়ালি পছন্দ করি না আমি, যা বলার সরাসরি বলো। এক রাতে দুজনেরই সব ঋণ শোধ হয়েছে। এতগুলো টাকা কোত্থেকে আসলো? তার মানে তুমি কি সন্দেহ করছো তাদের মধ্যে কেউ কাজটা করেছে? বিনয়কে আপনি টাকা দিয়েছিলেন? দিয়েছিলাম। আর দাদাকে? না, দিইনি। দাদাকে একবার ডাকবেন, কয়েকটা প্রশ্ন করতাম। প্রমাণ করতে না পারলে কিন্তু জবাব তোমাকেই দিতে হবে। তার জন্য আমার আরো কিছুটা সময় লাগবে। তাহলে সময় হলেই এসো। সময় হতে অবশ্য বেশিক্ষণ লাগলো না।
সন্ধ্যার মধ্যেই সেই কাঙ্ক্ষিত কলটা আসলো, আর রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসলো, স্যার, উপেন মাহাতুকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। কিছু জানতে পারলে? তিনি কিছুই করেননি, তবে কিছু একটার জন্য অমিতবাবুর সাথে আলোচনা করেছিল মাত্র, টাকা পয়সার বিষয়। হ্যাঁ, একটা ডকুমেন্টের বিষয়ে কথা হয়েছিল, কিন্তু সেটা নাকি অমিতবাবু দেননি ওনাকে। কিন্তু সেটা কি জিজ্ঞেস করিনি। আপনি যদি অনুমতি দেন তাহলে করব। না, প্রয়োজন নেই। ওনাকে ছেড়ে দেওয়ার কথাটা কোথাও যেন প্রকাশ না পায়। পাবে না স্যার, কারণ এখন দল ক্ষমতায় নেই, অসুবিধা হবে না। কিন্তু স্যার, আপনি ওনার থেকে কি জানতে চান সেটা যদি বলতেন তাহলে বোধহয় খুব সুবিধা হতো। পরে বলবো বলেই ফোনটা কেটে দিল আদিত্য। তারপর সোজা গেল অমিতধরের ঘরে। আদিত্যকে দেখে তার বিরক্ত যেন বাড়ল কিছুটা। বলল, কি ব্যাপার, আবার কি চাই? কোনো প্রকার ভনিতা নয়, সোজা প্রশ্ন করল আদিত্য। ফাইলটা কোথায় দাদা? আদিত্যের হঠাৎ এমন প্রশ্নে থতমত খেয়ে গেলেন অমিতধর, কিন্তু কণ্ঠে সেটা প্রকাশ পেল না। কিসের ফাইল? সেই ফাইলটা যেটা তুলে দেওয়া হবে ভারত সরকারের হাতে। দেখো দাদা, আমি কথা দিচ্ছি এই কথা আমি কাউকে বলবো না। এখনো সময় আছে দাদা, ফাইলটা আমাকে দাও। ওটার অধিকার কলকাতার জনসাধারণের, যারা প্রতিনিয়ত যুদ্ধ করে জীবন পার করছে। তুমি যদি ফাইলটা আমাকে না দাও তাহলে হয়তো আবারও তৈরি করা যাবে, কিন্তু নির্দিষ্ট দিনের মধ্যে সম্ভব নয়। বাবার প্রতি সকলের এত দিনের ভরসা, বিশ্বাস, যশ, খ্যাতি সব ধুলোই মিশে যাবে। দেশের বিখ্যাত লোক আসবে, আয়োজন চলছে 1 মাস ধরে। এখন যদি সেই অনুষ্ঠানে ফাইলটা সরকারের হাতে না তুলে দিতে পারে তাহলে সবাই বলবে ইচ্ছে করেই জগদীশ ধর এইসব করছে। তখন সাধারণ জনগণ বারুদের মতন ফুটে উঠবে। বাবা মাকে জানাতে চাননি, এত বড় একটা ঘটনার পরও কাউকে সন্দেহের চোখে দেখতে চাননি। কেউ যেন বুঝতে না পারে যে তাকে চোরের অপবাদ দেওয়া হচ্ছে। সে কারণে অনেক বড় একটা নাটকের আশ্রয় নিয়েছে। লোক জানাজানি হলে কি হবে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। অমিতধরের মাথা নিচু। একটা সময় আর দাঁড়িয়ে থাকতে না পেরে ধপ করে বসে পড়লেন বিছানায়। বললেন, 3.5 কোটি টাকার অঙ্কটা বিশাল। উপেন মাহাতো দিনের পর দিন চাপ দিচ্ছিল, কিন্তু আমার কাছে এত টাকা নেই, ব্যবসায় পুরোটাই গিয়েছে। যখন টাকা দিতে পারলাম না তখন সে বলল যদি ফাইলটা তাকে দিতে পারি তাহলে তাকে আর টাকা দিতে হবে না। কিন্তু আমি প্রথমে তাতে রাজি হইনি, কিন্তু সে যখন বলল ফাইলটা তাকে না দিলেও চলবে তখন রাজি হই। ভাবি জিনিসটা তো আর হাত ছাড়া হচ্ছে না, পরে বাবাকে দিয়ে দেব, এতে আমাকে আর টাকাটা দিতে হবে না। ফাইলটা এখন কোথায়? আছে, কিন্তু এখন সেটা দিতে পারবো না, রাতে দেব। ঠিক আছে, উপেন মাহাতো তোমার থেকে ফাইলটা চেয়েছিল, এটার কোনো প্রমাণ আছে? আছে, পরে সে অস্বীকার করে, তাই প্রমাণ রেখেছি। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। আদিত্য চলে যাওয়ার উপক্রম করেও যেতে পারল না, কারণ অমিতধরের দুটো অসহায় চোখ তাকিয়ে আছে ওরই দিকে। এই তাকিয়ে থাকার অর্থ সে জানে। বড্ড কাঁচা হাতের কাজ করেছো দাদা। এই কেসের তদন্তে গোয়েন্দার প্রয়োজন ছিল না। আসি। আদিত্য চলে গেলেও অমিতধরের গতিবিধির কোনো পরিবর্তন ঘটল না। তিনি মাথা নিচু করে বসেই থাকলেন, ঠিক যেমন ইন্সপেক্টর মনোজ বর্মার বাড়ির একটি ঘরের ভেতরে মাথা নিচু করে বসে আছে একজন তরুণী। এটা সেই তরুণী যাকে পুলিশের জিপটা থানার মর্গে না নিয়ে গিয়ে সোজা নিয়ে এসেছিল মনোজ বর্মার বাড়িতে।
ডাক্তার শুক্লাও ছিলেন শিউরে বসে। পরিকল্পনা সাজানো হয়েছিল নিখুঁতভাবে, যার প্রধান চরিত্রে অভিনয় করেছে এই তরুণীটি। তরুণীর চোখের অশ্রু গাল বেয়ে পড়ছে অনবরত। জগদীশ ধর তার স্নেহের হাত বুলিয়ে দিতে লাগলেন তরুণীর মাথায়। বললেন, বড্ড ঋণী করলি রে মা। নিজের মেয়ে হলে করতো কি? তরুণীর কান্নার বেগ আরো বাড়ল, কিন্তু এ চাপা কান্না, যার আওয়াজ কণ্ঠেই রোধ হয়ে যায়, বেরিয়ে আসে না এতটুকু। এভাবে চলে আসায় কাকিমা খুব অভিমান করেছে, তাই না? ঘরের মেয়ে চলে গেলে কেউ অভিমান করে বুঝি? আমি জানি কাকিমা করেছে, কাকিমা করে। রাতেই খুললো, এখনো করে আছে, আমি জানি। জগদীশ ধর আর কোনো কথা বললেন না। কি বা বলবেন তিনি? এছাড়া কোনো পথ কি সত্যিই ছিল? স্ত্রীকে তিনি কখনোই বলতে পারবেন না ফাইলটা চুরি হওয়ার কথা। এতে সব দোষ বাসুমিতা দেবী নিজের কাঁধেই নেবেন। শরীর ভালো যাচ্ছে না, যদি কিছু করে বসেন তখন? আর তাই গোপনে কাজ করার বিকল্প আর ছিল না। কাজটা এমনভাবে করতে হবে যেন কারোরই সন্দেহ না হয়। বাড়ির সকলেই তার ছায়ায় বেড়ে উঠেছে, আত্মার হয়ে উঠেছে। কাকে দোষ দেবেন তিনি? জগদীশ ধর উঠে পড়লেন। তিন্নি তখনও বসে গুমড়ে শব্দহীনভাবে কেঁদেই চলেছে। রাত 10টা নাগাদ আদিত্য আবার বাবার ঘরে গেলেন। অমিত্য ধর কথা রেখেছে, ফাইলটা দিয়ে গিয়েছে একটু আগেই। আদিত্য জানে সুবিলা দেবী স্বামীর মুখের দিকে তাকিয়েই কাজটা করেছিল, নয়তো করত না। স্বামীর পাশে দাঁড়াতে মহিলাদের আত্মত্যাগ বড়ই ভয়ঙ্কর। আদিত্যই প্রথম কথাটা বলল। কোথায় পেয়েছি, কিভাবে পেয়েছি প্রশ্ন করো না, সেটা বলতে পারবো না। অমিত্য। আদিত্য মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো, কোনো জবাব দিল না। বলল, কাল সকালে চলে যাচ্ছি বাবা। জগদীশ ধর কিছুই বললেন না। ফাইলটা খুলে ভেতরের কাগজগুলো দেখতে লাগলেন। আদিত্য কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেল ঘর থেকে, কিন্তু নিজের ঘরের দিকে না গিয়ে দাঁড়ালো বাসুমিতা দেবীর ঘরের দরজায়। ভেতরে আলো জ্বলছে, তার মানে বাসুমিতা দেবী এখনো জেগে। সে দরজাটা খানিক ফাঁক করতেই ভেতর থেকে ভেসে আসলো, হ্যাঁ মা, তুমি এখনো ঘুমাওনি? না, আয় বস এখানে। বড় বৌমা এসেছিল, কিছু বোধহয় একটা হয়েছে, কাঁদলো মেয়েটা। অমিত তো এসেছিল বিকালে। কিছু কি হয়েছে রে বাবু? না না, কিছুই হয়নি। আচ্ছা, তিন্নিকে তোমার দেখতে ইচ্ছে করে না মা? নামটা শুনে বুকটা হু হু করে উঠল বাসুমিতা দেবীর। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, তিন্নি? পুলিশের কাজ কি শেষ হয়েছে? হয়েছে মা, কালকে সকালে ওকে বাড়িতে নিয়ে আসবো। তার আগে তুমি তুমি আমাকে একটা কথা দাও, কোনো প্রশ্ন করবে না এই বিষয়ে কখনো। কোন বিষয়ে? কালকে যা হবে। গুমড়ে কেঁদে ওঠেন বাসুমিতা দেবী। করব না, মেয়েটাকে শেষবারের মতো দেখবো শুধু। ও যে আমার ঘরের প্রতিমা ছিল রে, অথচ দেবীর আসনে বসিয়ে পুজো করতো আমাকে।
বেশিক্ষণ কথা হলো না। বাসুমিতা দেবী ধীরে ধীরে সামলে নিলেন নিজেকে। বললেন, যা বাবু, বৌমা একা আছে, ভয় পাবে, নতুন জায়গা তো, রাত হলো, ঘুমোবি গিয়ে, যা। কাল চলে যাচ্ছি মা। চলে যাচ্ছিস? কোথায়? থাকবো বলে তো আসিনি আমি, কাজে এসেছিলাম, কাজ শেষ, তাই চলে যাচ্ছি। বাসুমিতা দেবী ফেল ফেল করে তাকিয়ে থাকলেন ছেলের মুখের দিকে, কিছুই বললেন না। তিনি জানেন সব কিছুতে ওনার অধিকার সমান থাকলেও এই একটি জায়গায় তিনি নীরব দর্শক মাত্র, চাইলেও প্রতিবাদ করতে পারবেন না। পরের দিন পুলিশের জিপগাড়িটা যখন কাহিনীর শেষ জবনিকা টানতে হাজির হলো, তখন সকাল 10টা। গাড়িটা সোজা ভেতরে ঢুকে গেল। তারপর ভেতর থেকে বেরিয়ে আসলো ইন্সপেক্টর মনোজ বর্মা, আর তারপরে নামলো তিন্নি। বাসুমিতা দেবী শেষবার দেখার জন্য নিচে নেমে এসেছিলেন। তিনি তিন্নিকে দেখে প্রথমে পাথরের মতো জমে গেলেন, তারপর ছুটে এসে জড়িয়ে ধরলেন। বাকিরা অবাক হলো ঠিকই, কিন্তু কেউই কোনো প্রশ্ন করল না। আর যেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং জগদীশ ধর, সেখানে বাকিরা কথা বলার সাহস রাখে না। খুব বড় ভুলালি, হ্যাঁ, খুব ভুলালি, কিন্তু কারণ জানতে চাইবো না। আমি জানি আমাদের ভালোর জন্যই তুই করেছিস। খুব চলে যাওয়ার শখ না? খুব শখ। এবার একদম বিদেয় করব, বিদেয় করে দিব কোনো ডাকুর হাতে। ঘর পালানো মেয়েকে রাজপুত্রের নিবে কেন, হ্যাঁ? নাটকীয়তা সমাপ্ত হতে সময় লাগলো খানিকটা, কিন্তু সেটা বিরহ নিয়ে, মিলনের স্বাদ গ্রহণ করেও আবার বিচ্ছেদের মাধ্যমে। শেষবারের মতো অদিতির মাথায় হাত বোলালেন বাসুমিতা দেবী। অদিতিও চোখের দৃষ্টিতে বললেন কত কথা, সবটাই বুঝলেন বাসুমিতা দেবী। মায়ের মন না বুঝলে হয়? বড্ড মায়া ভরা ওই মুখটায় বাসুমিতা দেবীর কান্না আসে দেখলে। কালো গাড়িটার ইঞ্জিন দ্বিতীয়বারের মতো চালু হলো। তারপর সেটা বেরিয়ে গেল বিশাল গেট দিয়ে। বাসুমিতা দেবী শুধু দেখলেন, কিছুই বলতে পারলেন না। গাড়িটা যখন গেটের ওপাশের রাস্তায় মিলিয়ে গেল, তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাকালেন স্বামীর দিকে। স্বামীর চোখের এক কোণে জল। বললেন, নিজের হলে পারতে এভাবে চলে যেতে দিতে? আপনারা শুনছিলেন সজীব মাহমুদ নীলের লেখা গল্প মোহিনী ভিলা রহস্য। গল্প পাঠে রৌনক, আদিত্যের ভূমিকায় জ্যোতির্ময়, জগদীশ ধরের ভূমিকায় শুভদীপ, অমিত্যর ভূমিকায় শুভজিৎ কর, বিনয় চরিত্রে সৌরভ, ডাক্তার এবং আদিত্যের সহকারী চরিত্রে গোরা, বাসুমতী দেবীর ভূমিকায় তৃষা, বিজুর ভূমিকায় শীর্ষেন্দু, পূর্ণিমা, তিন্নি এবং গল্পের পরিচিতি পর্বে রয়েছি আমি শিউলি। পোস্টার ডিজাইনে অভ্র। সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম স্টোরি বাংলা। শেষ হলো স্টোরি বাংলার আজকের নিবেদন লেখক সজীব মাহমুদ নীলের কলমে মোহিনী ভিলা রহস্য। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আর অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রত্যেকটি গল্প। স্টোরি বাংলা।